আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের আজকে আমরা অজৈব যৌগের নামকরণের একটা পার্ট আছে। আমরা কিন্তু অলরেডি যখন ডি ব্লক কেমিস্ট্রি পড়ছিলাম, ডি ব্লক কেমিস্ট্রির মধ্যে আমরা জটিল যৌগের নামকরণ ওইখানে পড়ে ফেলছিলাম। এখানে বেসিক্যালি ২ টা নামকরণ হয়। একটা হচ্ছে তোমার জটিল যৌগের নামকরণ, আরেকটা হচ্ছে তোমার অজৈব যৌগের নামকরণ। সো আমরা হচ্ছে জটিল যৌগের নামকরণটা ডি ব্লক কেমিস্ট্রিতে ওইখানে পড়ে ফেলছিলাম, লিগ্যান্ডের সাথে কারেসপন্ডিং কিভাবে তুমি কি নামকরণ করবা এভরিথিং। সো আমরা হচ্ছে আজকে এইখানে অজৈব যৌগের যে নামকরণগুলো বাদ ছিল সেগুলো আমরা পড়ে ফেলবো। সো চলো শুরু করি। সো একদম শুরুতে আমাদের যে অজৈব যৌগের নামকরণ একদম শুরুতেই যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ক্যাটায়ন সমূহের নামকরণ। দেখো, সো ক্যাটায়ন সমূহের নামকরণের ক্ষেত্রে কি বলা হয়েছে, এইখানে ক্যাটায়নগুলো হচ্ছে মনো অ্যাটমিক ক্যাটায়ন। ভাইয়া মনো অ্যাটমিক ক্যাটায়ন এই কথাটার মানে কি? মনো অ্যাটমিক ক্যাটায়ন মানে হচ্ছে ভাই এখানে অ্যাটম থাকবে একটা। মনো অ্যাটমিক ক্যাটায়ন যেরকম ধরো Mn+, হ্যাঁ, Mn+ প্রকৃতির ক্যাটায়ন সমূহের নামকরণের ক্ষেত্রে কি বলা হয়েছে নিয়মটা? দেখো নিয়মটা কি বলা হয়েছে, সংশ্লিষ্ট ধাতু নিবা প্লাস রোমান পদ্ধতিতে চার্জ বা আধান সংখ্যা, লাস্টে যায় তুমি বলবা কি আয়ন, এই শব্দটা লাস্টে যায় বলে দিবা। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম আর কি। তুমি সংশ্লিষ্ট ধাতুটা বলে দিবা প্লাস রোমান পদ্ধতিতে চার্জটা বলতে হবে। রোমান হওয়ার মানে 1 2 3 আমরা রোমানে যেভাবে লিখতাম রোমান পদ্ধতিতে ওইভাবে লিখব, প্লাস লাস্টে যায় আমরা আয়ন লিখে দিব। এখানে Mn+ ওটা দিয়ে কি বোঝাচ্ছে এটা এখানে মেনশন করা আছে, একটু দেখো। M হচ্ছে ধাতুর প্রতীক আর N হচ্ছে ধাতুর আধান সংখ্যা, এটা বোঝায়। সো ধরো আমরা এখানে যদি এক্সাম্পল চিন্তা করি, হ্যাঁ, ধরো আমি এরকম নিলাম সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের নিয়ে এখানে প্লাস দিলাম, তাহলে এখন এটার নামটা কি হবে? তাহলে এখন নামটা কি বলছে? সংশ্লিষ্ট ধাতু। সো ফার্স্টেই আমরা লিখবো কি সংশ্লিষ্ট ধাতু, এটার সংশ্লিষ্ট ধাতুটা কি সোডিয়াম। ওকে, তাহলে আমরা ফার্স্টে এখানে সোডিয়াম এটা লিখে ফেলবো, সোডিয়াম সংশ্লিষ্ট ধাতু। তারপর কি লিখবো? রোমান পদ্ধতিতে চার্জ বা আধান সংখ্যা। তাহলে চার্জ বা আধান সংখ্যা এটা কি? চার্জ বা আধান, এটার চার্জ কত দেখো তো, N+, এখানে কয়টা প্লাস আছে? একটা, তাহলে চার্জ হচ্ছে 1। তারপর লাস্টে কি লিখবো? আয়ন লিখে দিব, তাইলেই আমার এটা শেষ। তো এই দেখো হয়ে গেছে, এটা খুবই সহজেই হয়ে গেছে। তারপর ধরো আমরা যদি এইখানে চিন্তা করি, একটা ধাতু নিলাম ধরো ক্যালসিয়াম 2+, তাহলে এই ক্ষেত্রে এটার নামকরণটা কি হবে? এটার ক্ষেত্রে আমরা খুব সহজেই নামকরণ করব আগের মতোই, বাট এখানে একটা ছোট্ট চেঞ্জ আসছে। এখানে দেখো চার্জ কিন্তু 2, তাহলে এখন কি লিখবো? এখানে লিখবো সংশ্লিষ্ট ধাতু ক্যালসিয়াম, তারপর হচ্ছে ব্র্যাকেটে কি দিব? রোমান হরফে তার চার্জ, ঠিক আছে 2, তারপর কি দিব? আয়ন। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে। তারপর তুমি এইভাবে আরেকটা করতে পারবা। ধরো আমি আরেকটা করি, ধরো আমি তোমাকে বললাম যে কপার 2+, হ্যাঁ, এটা দিলাম তোমারে, ধরো কপার 2+, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? কপার, তারপর এখানে কি দিব? 2, তারপর এইখানে দিব হচ্ছে আয়ন। সো আমরা চাইলেই এখানে মনো অ্যাটমিক ক্যাটায়ন যারা আছে তাদেরকে নামকরণ করতে পারি। তুমি এটা খেয়াল করে দেখো, এরা সবাই কিন্তু একটা পরমাণুর সমন্বয়ে গঠিত আয়ন, যার জন্য এটাকে বলা হয়েছে মনো অ্যাটমিক ক্যাটায়ন। ক্যাটায়ন মানে ধনাত্মক চার্জযুক্ত, আর এক এক সময় এক একটা ভ্যালু এখানে থাকতেছে। তুমি চাইলে অ্যালুমিনিয়াম 3+, ওটা আমি লিখতেছি না, তোমার জন্য আমি এখানে লিখে রাখতেছি অ্যালুমিনিয়াম 3+, এটা আমি আর করতেছি না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম। হ্যাঁ, এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দিলাম, এটার নামটা কি হবে তোমরা এটা করে ফেলবা, আশা করি পারবা এটা। সো মনো অ্যাটমিক ক্যাটায়ন আমাদের ডান। নিয়মটা খুবই সহজ ভাইয়া, এটা আসলে নামকরণের নিয়ম। আমরা যদিও এগুলো বলি না, আমরা জাস্ট সোডিয়াম আয়ন বলি, বাট লেখার সময় কিন্তু এখানে রোমান হরফে তার চার্জ বা আধান লিখতে হয়। এবার দেখো পলি অ্যাটমিক ক্যাটায়নের ক্ষেত্রে কি বলা হয়েছে? সংশ্লিষ্ট ক্যাটায়নের শব্দমূল বা স্টেমও বলে, প্লাস অনিয়াম প্লাস আয়ন, 3টা পার্ট আছে। তুমি যদি চিন্তা করো, ক্যাটায়নের শব্দমূল নিতে হবে ফার্স্টে, তারপর নিতে হবে অনিয়াম, প্লাস নিতে হবে লাস্টে যে আয়ন। এই 3টা তুমি যদি করো তাইলেই হয়ে গেছে। এবার দেখো, ধরো আমি যদি এখানে চিন্তা করি NH4+, সো এটা শব্দমূলটা কি হবে? এটা কই থেকে তৈরি হয়? তাহলে তুমি বুঝে যাবে এটা শব্দমূলটা কি হবে। এটা তৈরি হয় কি থেকে? অ্যামোনিয়া থেকে। কই থেকে তৈরি হয়? অ্যামোনিয়া থেকে। তাহলে এটা শব্দমূলটা কি হবে? অ্যামোনিয়া, এরকম জাতীয়। দেখো এখন অ্যামোনিয়া ক্যাটায়নের শব্দমূল লিখলা তুমি অ্যামোনিয়া প্লাস ওনিয়াম, তাহলে অ্যামোনিয়া প্লাস ওনিয়াম, তাহলে কি হয়ে যাবে? অ্যামোনিয়াম। সন্ধি বিচ্ছেদ করো, অ্যামোনিয়া প্লাস ওনিয়াম, তাহলে কি হয়ে যাবে? অ্যামোনিয়াম। লাস্টে যায় কি হয়ে যাবে? আয়ন হয়ে যাবে। তাহলে এবার এটার নামটা কি হয়ে যাবে? আমরা যদি একেবারে লিখি অ্যামোনিয়াম, লাস্টে কি বলে ফেলবো? আয়ন বলে ফেলবো।
এই যে দেখো হয়ে গেছে, অ্যামোনিয়াম আয়ন হয়ে গেছে। একইভাবে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া তাহলে এখন আপনি আমাকে বলেন যে আমি যদি এরকম লিখি PH4+, হ্যাঁ PH4+, সো এটা কই থেকে তৈরি হয়েছে ভাইয়া? এটা কই থেকে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে কিন্তু ফসফিন থেকে। ফসফিন, তাহলে শব্দ তুমি চিন্তা করো, এটা শব্দমূল হচ্ছে ফসফিন, মানে PH3 থেকে। যেরকম অ্যামোনিয়া তুমি যদি চিন্তা করো, এই অ্যামোনিয়াম এটা কই থেকে তৈরি হয়েছিল? অ্যামোনিয়া থেকে। আর PH4+, এটা কই থেকে তৈরি হবে? PH3 থেকে। তাহলে এটার নাম হচ্ছে ফসফিন, এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াম আয়ন হয়েছে। তাহলে এইখানে ফসফিন, তাহলে এটার নাম কি হবে? তুমি কিন্তু এখন ফিল করে বলতে পারবা যে যেহেতু ভাইয়া অ্যামোনিয়া হয়ে গেছে অ্যামোনিয়াম, তাহলে ফসফিন হয়ে যাবে ফসফিন যোগ ওনিয়াম। তাহলে এখন সন্ধি বিচ্ছেদ করো, তাহলে তুমি কি বলবা? তুমি বলবো ফসফোনিয়াম। কি বলবা? ফসফোনিয়াম আয়ন। তাহলে লিখে ফেলি ফসফোনিয়াম আয়ন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এটা কিন্তু হচ্ছে পলিঅ্যাটমিক ক্যাটায়ন। পলিঅ্যাটমিক মানে কি ভাইয়া? আগেরটাতে আমরা শিখছিলাম হচ্ছে মনোঅ্যাটমিক, মানে পরমাণু একটাই থাকবে। বাট যখন তুমি পলিঅ্যাটমিক চিন্তা করবা তখন কিন্তু ভাইয়া তখন আর অ্যাটম এখানে একটা নাই। দেখো ভাইয়া একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু আর অ্যাটম একটা নাই, এখানে হাইড্রোজেনের 4টা আর ফসফরাসের একটা পরমাণু মিলে তার মানে পলিঅ্যাটমিক হয়ে গেছে। সো এক্ষেত্রে নিয়মটা কি? আমরা ফার্স্টে শব্দমূল লিখবো, প্লাস অনিয়াম লিখবো, প্লাস আয়ন লিখবো। এটার মতো আমি যদি আরেকটা লিখতে চাই, ধরো H3O+, এটা বেশ পরিচিত একটা মনো অ্যাটমিক ক্যাটায়ন। সো এটার নামটা কি হবে? এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন। এই দেখো ভাই আমাদের হয়ে গেছে পুরো প্রসেসটা। সো এটা হচ্ছে আমার অ্যামোনিয়াম, ফসফোনিয়াম, হাইড্রোনিয়াম। তাহলে আমাদের পলিঅ্যাটমিক ক্যাটায়ন সমূহের মোটামুটি নাম আমরা বুঝে গেলাম। এইবার দেখো মনো অ্যাটমিক অ্যানায়ন, এদের ক্ষেত্রে কি বলা হচ্ছে। সো মনো অ্যাটমিক অ্যানায়ন কারা কারা আছে? দেখো মনো অ্যাটমিক বুঝাই যাচ্ছে এখানে অ্যাটম কয়টা থাকবে? একটা থাকবে। কয়টা থাকবে ভাইয়া? একটা। মনো অ্যাটমিক কয়টা থাকবে? একটা। এবং এটার এক্সপ্রেশনটা কিভাবে দেওয়া হয়েছে? n-, ধাতুর ক্ষেত্রে দেওয়া হয়েছিল কি Mn+। এইখানে এ হচ্ছে অ্যানায়ন বুঝাচ্ছে, আর n দিয়ে বুঝাচ্ছে চার্জ, আর যেহেতু মাইনাস দেওয়া আছে তার মানে বুঝাচ্ছে এটা একটা অ্যানায়ন। ধরো আমি তোমাকে বললাম N3-, খেয়াল করে দেখো কয়টা আছে? একটা, n এর ভ্যালু হচ্ছে 3 আর মাইনাস আছে। তারপর ধরো আমি তোমারে বললাম O2-, হ্যাঁ দিলাম, হ্যাঁ ভাইয়া দিলেন। তারপর ধরো আমি তোমারে দিলাম Cl-, ঠিক আছে। এই যে দেখো ভাইয়া, সো এইখানে তাহলে নামটা কি হবে? সংশ্লিষ্ট অ্যানায়নের শব্দমূল প্লাস, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা কিন্তু ভুল করি। এখানে নামের শেষে কি হবে? আইড, IDE বা সরায়া রস্যই ড, আইড। সো এটার নামটা কি হবে? দেখো এটা তো নাইট্রোজেন, তাহলে এখানে শব্দমূল কি হবে? নাইট্রোজেন প্লাস আইড প্লাস আয়ন। তাহলে তুমি কি করবা? তুমি বলবা নাইট্রাইড। তাহলে এখানে কি হবে? নাইট্রাইড। নাইট্রাইড আয়ন। কি বলবো ভাইয়া? নাইট্রাইড আয়ন। এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে ভাই এই যে এই বিষয়টা লাস্টে এখানে যে লেটারটা বসাইছো এটা কিন্তু ড বসাইতে হবে। আমরা কিন্তু এটা ভুল করি। NO3- একটা নামে যৌগমূলক আছে যেটাও পলিঅ্যাটমিক অ্যানায়ন। সো হ্যাঁ পলিঅ্যাটমিক অ্যানায়ন, ওটাকে কিন্তু আমরা নাইট্রেট বলি। আমরা দেখাবো কখন অ্যাড বলবো, কখন আইড বলবো, কখন আইট ট বলবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। IDE একটা ইম্পর্টেন্ট ইস্যু, ITE এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আর এটা হচ্ছে ATE, এট, আইট। সো এগুলো একটু খেয়াল করতে হবে, আমি দেখাই দিব। সো এখানে আমরা আইড নিচ্ছি। তাহলে এই ক্ষেত্রে পরেরটার ক্ষেত্রে এটার নামটা কি হবে? সো অক্সিজেন, তাহলে এখানে কি হবে? অক্সাইড। লাস্টে কিন্তু একটা জিনিস খেয়াল করে আমি এখানে কোন লেটারটা বসাইতেছি এটা কমবে, অক্সাইড ড লিখছি, তাহলে অক্সাইড আয়ন। তাহলে এইখানে তুমি কি লিখছো ভাইয়া? এখানে তুমি লিখছো ড, অক্সাইড। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে ক্লোরাইড। ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন। সো এটার নাম কি? ক্লোরাইড। এটার নাম কি? অক্সাইড। এটার নাম কি? নাইট্রাইড, ড দিয়া। ঠিক আছে। সো এই হচ্ছে তোমার মনোঅ্যাটমিক অ্যানায়ন যেগুলো আছে। নাও এবার চলো আমরা হচ্ছে যদি একটু পলিঅ্যাটমিক অ্যানায়ন আছে যাদের সাথে তুমি যখন নামকরণ করবা নামের শেষেও কি থাকবে? আইড থাকবে। সো এটাও একটু সাবধানে দেখতে হবে। এখানেও কি বলতেছি ভাইয়া? আইড যুক্ত করে নামকরণ করা হয়। আইড যুক্ত করে নামকরণ করা হয়। পলিঅ্যাটমিক, তার মানে একটু খেয়াল করো এখানে কিন্তু এটা বলা হয়েছে পলিঅ্যাটমিক, তার মানে এখানে পরমাণু কয়টা থাকবে? পরমাণু থাকবে কি বলো তো ভাইরা? এখানে ছিল একটা পরমাণু, একটা পরমাণু, একটা পরমাণু, তাহলে এটাকে আমরা বলতেছি মনোঅ্যাটমিক।
বাট যখন আমি পলিঅ্যাটমিক চিন্তা করব তখন কিন্তু পরমাণু একের অধিক থাকবে। এই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, খেয়াল করো ভাইরা, এইখানে আছে OH মাইনাস, ধরো আমি এক্সাম্পল চিন্তা করতেছি, তারপর আছে CN মাইনাস, তুমি দেখো মিলাইতে পারবা, সায়ানাইড মাইনাস, তারপর ধরো আমি তোমাকে বললাম N3 মাইনাস, তারপর তোমাকে বললাম O3 মাইনাস, ঠিক আছে? সো এদের নামকরণ কি হবে? ওকে, সো আমি যদি নামকরণ একটা একটা শুরু করি, স্টেপ বাই স্টেপ শুরু করো, খেয়াল করো ভাইরা, এটা কিন্তু পলিঅ্যাটমিক, তাহলে প্রথমটার নাম কি হবে তুমি কিন্তু অলরেডি জানো, হাইড্রোক্সাইড। লাস্টে কি বলতেছো? আইড, তাহলে এখানে কি বলবো? হাইড্রোক্সাইড আয়ন। ও, বাংলায় লিখতে হবে হাইড্রোক্সাইড, কি বলবো? আয়ন, হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে? তারপরটা কি দেখো, এখানেও কিন্তু আমরা মার্ক করতে পারি। এখানে দেখো লাস্টে আমি যে এইটুকুর মার্ক করলাম, এটুকু মার্ক করলাম, লাস্টের ওয়ার্ডটা মার্ক করলাম, এটা কি ভাইয়া? তুমি বলবো ভাই এটা আপনি ড লিখছেন, তাহলে আমি বুঝলাম যে ড দিয়ে আইড লিখতেছে, আইড। এখানে কিন্তু দেখো আইড, হাইড্রক্স প্লাস আইড, তাহলে হাইড্রোক্সাইড, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে সায়ানাইড আয়ন। তাহলে খেয়াল করো এখানেও তুমি কি লিখছো, এই যে এখানে একটু আমি এখানে একটা বক্স করি, তাহলে তুমি বুঝে যাবা, এখানেও দেখো তুমি কি করছো, সায়ানাইড করছো। আচ্ছা, এবার এটার নাম কি হবে? আচ্ছা, এই যৌগটার নামকরণ করার আগে আমি তোমাদের একটু বুঝাই একটা জিনিস, তোমরা একটু নামগুলো একটু খেয়াল করো। এইটার নাম কি ছিল ভাইরা? এটার নাম ছিল হচ্ছে অ্যামোনিয়া। এটার নাম ছিল হচ্ছে অ্যামোনিয়া। ভাই এটা তো জানতাম আমরা। হ্যাঁ ভাই আমি জানি তুমি জানো, বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কখনো N3H, এটার নাম কি? তাহলে এই ক্ষেত্রে তুমি কি বলবা? তাহলে এখানে তুমি বলবা ভাই এটা তো একটু কেমন খটকা খটকা লাগতেছে। আসলে ভাই এটা একটু খটকা বিষয়, NH3 না, কিন্তু এটা হচ্ছে N3H। এটার নাম হচ্ছে হাইড্রোজোয়িক অ্যাসিড। নামটা লিখি, হাইড্রোজোয়িক অ্যাসিড, ঠিক আছে? এই নামটা একটু মনে রাখো। এইখানে ভাইয়া N3 তুমি যদি এটাকে ভাঙো, এই যে এই যৌগটাকে তুমি যদি ভাঙো, এখানে তুমি কি কি পাবা দেখো তো, ভাঙলে তুমি কি কি পাবা? তুমি বলবো ভাইয়া আমি না এখানে এটা পাবো, N3 মাইনাস পাবো, আর H কি পাবো বলো তো ভাইয়া? প্লাস পাবো। দেখো ভাইয়া N3 মাইনাস পাইছো আর H প্লাস পাইছো। তুমি কি দেখো তো এই যে এই আয়নটাকে এখানে পাও কিনা? তুমি বলো আল্লাহ এটা তো পাইছি ভাইয়া, হাইড্রোজোয়িক অ্যাসিডের মধ্যে এটা পাওয়া গেছে। তুমি এখন একটু চিন্তা করো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে যে অ্যানায়ন পাও সেটার নাম কি দাও? তুমি বলবা ক্লোরাইড, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুমি যে অ্যানায়ন পাও সেটা বলো ক্লোরাইড। তাহলে হাইড্রোজোয়িক অ্যাসিডে তুমি যে অ্যানায়ন পাবা সেটার নাম কি দিবা? এর নাম হচ্ছে কি? তাহলে কি বলবা? এটার নাম হচ্ছে অ্যাজাইড। কি বলবো এটাকে বলা হয় অ্যাজাইড। এই আয়নটা একটু আনকমন, বাট আমি তাও এখানে দেখাই দিলাম, অ্যাজাইড আয়ন, ঠিক আছে? এখানেও কিন্তু দেখার মতো বিষয় কি, দেখো আমরা কিন্তু এখনো স্টিল ডয়ের মধ্যেই আছি। আচ্ছা, O3 হচ্ছে ওজন, তাহলে O3 এর উপর মাইনাস দিচ্ছে, তাহলে এটার নাম কি হবে? ওজোনাইট। কি হবে ভাইয়া? ওজোনাইট আয়ন, ঠিক আছে? সো এটার নাম কি হবে? ওজোনাইট আয়ন হবে। কি হবে ভাইয়া? ওজোনাইট আয়ন। তাহলে এটা হচ্ছে হাইড্রোক্সাইড, এটা সায়ানাইট, এটা অ্যাজাইড, আর এটা কি? ওজোনাইট। নামগুলো আশা করি আমরা বুঝে গেছি। এইবার খুবই সাবধানে কিছু জিনিসপত্র সলভ করতে হবে। সো আমি এখানে একটা কাজ করি, এটাকে দিয়ে দিলাম কেস 1, আমি সবগুলোর এক্সাম্পল দেবো, সমস্যা নেই। এটাকে দিয়ে দিলাম কেস 2, এইখানে এটাকে দিয়ে দিলাম কেস 3। কিভাবে ডিসাইড করতেছেন ভাই সেটা পরে বলতেছি। তারপর হচ্ছে কেস 4, তার মানে আমার এখানে কয়টা কেস আছে ভাই? 4টা কেস আছে। এবার দেখো অক্সিজেনযুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন, তার মানে এখানে অক্সিজেন থাকবে। কে থাকবে ভাই? অক্সিজেন থাকবে। অক্সিজেন 100% থাকবে। আচ্ছা, অক্সিজেন 100% থাকবে। এইখানে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মানটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন্দ্রীয় মৌল, এই যে দেখো আমি লিখছি কেন্দ্রীয় মৌলের জারণ মান, এটার উপর বেসিস করে আমরা 4টা ক্যাটাগরিতে এটাকে ভাগ করছি। কিভাবে ভাগ করছেন ভাই? কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর বেসিস করে কয়টা ক্যাটাগরিতে ভাগ করছেন ভাই? এদেরকে 4টা ক্যাটাগরিতে ভাগ করছে কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর বেসিস করে। সো এখন তুমি আস্তে আস্তে আমার সাথে রিলেট করতে পারবে। আমরা এতক্ষণ কিন্তু আইড ড পড়তেছিলাম, এখন তুমি একটু খেয়াল করে দেখো, এখানে চলে আসছে আইট, ট চলে আসছে, দেখো এইখানেও চলে আসছে আইট, তোমাদেরকে যেটা বলতেছিলাম, তারপর দেখো চলে আসছে এট নাইট্রেট, এবার দেখো এটিই, এখানেও কি চলে আসছে? এট চলে আসছে। তার মানে এখানে একটা চেঞ্জ হয়েছে। এতক্ষণ তুমি ছিলা কিসে? আইডে। তুমি এতক্ষণ কিন্তু ছিলা আইডে, এতক্ষণ তুমি পড়তেছিলা আইড,
এতক্ষণ তুমি পড়তেছিলে আইট, সবকিছু পড়তেছিলে আইট, আইট থেকে এখন কোথায় আসলা আইট, তারপর তুমি আইট থেকে কোথায় আসলা এট। সো এইখানে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কখন আইট দিব, কখন আইটি টো দিব, কখন এট দিব, খুব সাবধানে চিন্তা ভাবনা করতে হবে। সো যখন অক্সিজেনযুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন তুমি চিন্তা করতেছো, কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর ভিত্তি করে 4টা ক্যাটাগরি হতে পারে। সো আমরা 4টা ক্যাটাগরি অলরেডি ভাগ করে ফেলছি। সো চলো আমরা একটু চিন্তা ভাবনা করি, সবগুলো আমরা চিন্তা ভাবনা করি, সবগুলো চিন্তা ভাবনা করি। 2 এটা টেনে দিই 3, আর ওইখানে আমি নামকরণটা লিখে দেবো 4। সো এই পাশে আমরা হচ্ছে কেস 1 ইন্ট্রোডিউস করি, কেস 1, ঠিক আছে। সো কেস 1-এ তোমাকে কি বলা হয়েছে ভাই, একটু খেয়াল করো। কেস 1-এ বলা হয়েছে যে অক্সিজেনযুক্ত পলিঅ্যাটমিক অ্যানায়ন হবে এবং কেন্দ্রীয় মৌলের জারণ মান কত হবে, +1 হবে। একটা এক্সাম্পল তোমাকে দেই, এইখানে যদি একটা এক্সাম্পল দেই, এই এক্সাম্পলটা হচ্ছে ClO-। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো ভাইরা, তুমি যদি এইখানে কেন্দ্রীয় পরমাণু ডিসাইড করতে চাও, কেন্দ্রীয় পরমাণুটাকে অক্সিজেন সংশ্লিষ্ট মৌলের জারণ মান, অক্সিজেনের সাথে সংশ্লিষ্ট, যে একটু খেয়াল করো, অক্সিজেন সংশ্লিষ্ট মৌলের জারণ মান, তাহলে অক্সিজেনের সাথে যে কানেক্টেড অক্সিজেনের সাথে যে কানেক্টেড তার জারণ মান, তো তার জারণ মান কেস 1-এ কত বলা হয়েছে, +1। তাহলে আমরা দেখি এখানে একটা জারণ মান কি +1 হয় কিনা। তো তুমি একটু যদি চিন্তা করো, দেখো ভাইরা, এখানে যদি বের করি, ক্লোরিনের জারণ মান জানি না, অক্সিজেনের জারণ মান -2 ইকুয়ালস টু কত, উপরে আছে চিহ্ন আছে -1, তাহলে অ্যান্সার হবে -1। ক্লোরিনের জারণ মান জানি না, তাই x ধরলাম, অক্সিজেনের জারণ মান -2 ইকুয়ালস টু লিখছি -1। তাহলে এখান থেকে তুমি যদি সলভ করো, অক্সিজেন সংশ্লিষ্ট মৌল বা কেন্দ্রীয় মৌল, তার জারণ মান কত আসছে ভাই, +1 আসছে। তাহলে আমার কেস 1-কে ফলো করছে, কেস 1-কে কি করছে, ফলো করছে। তাহলে নামটা, নিয়মের নামটা কি হবে, ফার্স্টে আসবে হাইপো, তারপর আসবে শব্দমূল, তারপর আসবে কি আইট। ফার্স্টে আসবে হাইপো, তারপর কি আসবে শব্দমূল, তারপর কি আসবে আইট, হাইপো শব্দমূল আইট। এই ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, এই ক্ষেত্রে নামগুলো যদি চিন্তা করি, তাহলে নামটা কি হবে, এটার ক্ষেত্রে দেখো +1 আসছে, সব শর্ত মিলে গেছে, তাহলে এটা কেস 1-এর শর্ত মিলে গেছে। তাহলে এই ক্ষেত্রে নামটা কি বলবো, হাইপো ক্লোরিন, শব্দমূল বলতে কেন্দ্রীয় মৌলের জারণ মান, যেটা কেন্দ্রীয় মৌলের শব্দমূল, তাহলে ক্লোরিন সাথে কি দিব, আইট, তাহলে কি বলবো, হাইপো ক্লোরাইট, তো হাইপো ক্লোরাইট কি বলবো, দেখো নামটা লিখতে থাকি, হাইপো, ফার্স্টে হাইপো, পরে কি বলছে ভাইয়া, হাইপোর পরে কি লিখছে, শব্দমূল, তাহলে এখন এখানে কি ভাই, ড লিখবো না ট লিখবো, ড লিখবো না ট লিখবো, তুমি বলবা ভাই আপনি কেন ড লিখবেন, আপনি এখানে লিখবেন ট, তাহলে হাইপো ক্লোরাইট আয়ন। আমি একটু করার জন্য এখানে কালার পেনটা চেঞ্জ করছি, হাইপো ক্লোরাইট আয়ন। এইবার আমরা যদি হচ্ছে কেস 2-তে চিন্তা করি, কেস 2 এর কাহিনীটা কি ভাইয়া, এখানে জারণ মান কত হবে, +3 অথবা কি হবে, +4, +3 অথবা কি +4। এবার এটার এক্সাম্পলগুলো কি কি, আমি এখানে এক্সাম্পলগুলো লিখে থাকি, দেখো ClO2-, তারপর হচ্ছে NO3-, তারপর আছে SO3-2-, এটাও তুমি দিতে পারো, SO3-2- লিখে দিই, SO3-2-, এরা হচ্ছে এক্সাম্পল। সো আমি একটা একটু করি, ধরো আমি এখানে এটাই করি, ClO3O2-, এটা করি, ClO2-। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, এই অক্সিজেন সংশ্লিষ্ট মৌলের জারণ মানটা বের করতে হবে, দেখতে হবে এটা কি আসলেই কেস 2-তে পড়ছে কিনা, এটা আগে ফার্স্টে দেখতে হবে, ঠিক আছে, এটা ফার্স্টে দেখতে হবে। তো এখানে যার জারণ মান বের করব তাকে x ধরবো, x মাইনাস, অক্সিজেন কয়টা আছে, 2টা আছে, একটা অক্সিজেনের জারণ মান -2, তাহলে 2টা অক্সিজেনের জারণ মান -4 ইকুয়ালস টু কত, -1। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, x এর ভ্যালু আসবে কত, +3। তুমি দেখো তো ভাইয়া, তুমি দেখো তো এখানে তোমার সেকেন্ড কেসটাতে পড়ছে কিনা, তুমি বলবা হ্যাঁ ভাইয়া সেকেন্ড কেসটাতে আমি দেখছি, যদি জারণ মান +3 বা +4 হয়, তাহলে শব্দমূল +8 এটা দিয়ে নামকরণ করতে হয়। তাহলে এই আয়নটার নাম কি হবে, শব্দমূল হচ্ছে ক্লোরিন আছে, তাহলে ক্লোরাইট। তো কিন্তু আমি কিন্তু অন্যটা কালার নিই, তাহলে সুবিধা হবে, ক্লোরাইট, এই যে ক্লোরাইট আয়ন। এখানে কিন্তু হাইপো আসবে না, যদি ভাইয়া +3 অথবা +4 থাকে, তাহলে সেক্ষেত্রে হাইপো আসে না। তাহলে এটার নাম কি হবে, এটার নাম কি হবে, এটার নাম কি হবে, নাইট্রেট, নাইট্রেট না নাইট্রাইট, নাইট্রেট না নাইট্রাইট, নাইট্রাইট। এইখানে একটা ছোট্ট হয়েছে, এটা NO3- না ভাইয়া, এটা হচ্ছে NO2-, হ্যাঁ, এটা হচ্ছে NO2-, NO2-।
NO2 মাইনাস, তাহলে এটার নাম কি হবে নাইট্রাইট, এটা হচ্ছে NO2 মাইনাস, হ্যাঁ NO2 মাইনাস, NO2 মাইনাস। সো আমরা হচ্ছে মোটামুটি ভাবে কেস 2 শিখে ফেললাম। কেস 2 তে জিনিসটা কি ভাইয়া, জারণ মানটা +3 অথবা +4 হইলে তুমি করতে পারবা। এখানে NO3 মাইনাস দেখছিলাম, যেটা আসলে NO2 মাইনাস হবে, দ্যাটস ইট। সো আমরা হচ্ছে এবার কেস 3 তে চলে আসি। কেস 3 তে কি বলা হয়েছে, +5 বা +6 হবে। জারণ মানটা কত হবে ভাইয়া, +5 বা হচ্ছে +6 হবে, +5 বা +6 হবে। সো এই ক্ষেত্রে তোমাকে কেস 3 তে চিন্তা করতে হবে যে জারণ মানটা আগে যেন হচ্ছে কি হয়ে যায়, +5 বা +6 হয়। ধরো আমি এইখানে এটার একটা এক্সাম্পল লিখতে থাকি। ধরো আমি এরকম লিখলাম ClO3 মাইনাস, হ্যাঁ এটাই লিখলাম ClO3 মাইনাস। তারপর কি আছে, তারপর হচ্ছে একটু আগে যেটা লিখছিলাম সেটা তুমি এখানে লিখতে পারো NO3 মাইনাস, এটা লিখতে পারো। সো এই ক্ষেত্রে নামটা কি হয়ে যাবে, এই ক্ষেত্রে শব্দমূল প্লাস এট শব্দটা যুক্ত করলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু এটা করে ফেলি, তাহলে এইখানে NO3 মাইনাস, এটাকে চিন্তা করি, হ্যাঁ এটাকে চিন্তা করি কেস 3 এর ক্ষেত্রে, এটাকে চিন্তা করি। তাহলে এবার তুমি যদি চিন্তা করো নাইট্রোজেনের জারণ মানটা আগে বের করতে হবে তোমার। তাহলে নাইট্রোজেনের জারণ মান তুমি বের করবা, তাহলে যার জারণ মান বের করবো তাকে x ধরলাম। অক্সিজেন আছে কয়টা, 3টা, একটা অক্সিজেনের জন্য -2, তাহলে 3টা অক্সিজেনের জন্য -6 ইকুয়ালস টু কত হবে, -1। তাহলে x ইকুয়ালস টু কত হবে ভাইয়া, x ইকুয়ালস টু হবে +5। তাহলে এটা কিন্তু আমার থার্ড কেজে পড়ে গেছে, জারণ মান +5 অথবা +6। তাহলে এই ক্ষেত্রে নামটা কি হবে, শব্দমূল +8, তাহলে শব্দমূল +8, তাহলে এর নাম কি হবে, এটার নাম হবে নাইট্রেট। নাম কি হবে, নাইট্রেট আয়ন, নাইট্রেট আয়ন। এই যে দেখো ভাইয়া হয়ে গেছে, নাইট্রেট আয়ন হয়ে গেছে ভাইয়া, হ্যাঁ ভাইয়া হয়ে গেছে। দেখো কেস 3 এর एग्जांपल কিন্তু খুব পারফেক্টলি তোমার এখানে মিলে গেছে, ClO3 NO3 দেখো মিলে গেছে। তুমি চাইলে ClO3 টা করতে পারো, তখন এটা কি হবে, ক্লোরেট। ClO3 এর নাম কি হবে, ক্লোরেট। এবার কেস 4 এ যদি চিন্তা করো, এখানে জারণ মানটা কি দেওয়া আছে ভাইয়া, +7, কেন্দ্রীয় মৌলের জারণ মান কি হবে, +7। ভাই এটা একটা एग्जांपल বলেন, চলো এটার একটা एग्जांपल দেখি। এটার খুব ভালো एग्जांपल হচ্ছে ClO4 মাইনাস, ClO4 মাইনাস। চলো একটু করি দেখি হয় কিনা। ClO4 মাইনাস, তুমি যদি এখানে জারণ মান বের করো, যার জারণ মান বের করবা তাকে ধরবা x। অক্সিজেন আছে কয়টা, 4টা, তাহলে একটা অক্সিজেনের -2, তাহলে 4টা অক্সিজেনের -8 ইকুয়ালস টু তার চার্জ হচ্ছে -1, তাহলে ইকুয়ালস টু -1। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি x এর মান বের করো, তাহলে -1 প্লাস হচ্ছে 8, তাহলে এখানে ব্যাপারটা কি ভাইয়া, +7। তুমি এখানে কার জারণ মান বের করবা, অক্সিজেনের সাথে কানেক্টেড যে সংশ্লিষ্ট মৌল আছে তার জারণ মান, অথবা তুমি কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করবা। জারণ মান বের করে দেখবা তুমি কোন ক্যাটাগরিতে পড়তেছো, তারপর তুমি নামকরণ করে ফেলবা। তাহলে নাম কি হবে, এটার নাম কি হবে, পার ক্লোরেট এট হবে। তাহলে এটার নাম কি হবে, পার ক্লোরেট। নাম কি হবে, পার ক্লোরেট আয়ন, পার ক্লোরেট আয়ন। এটা কিন্তু হচ্ছে আমার কেস 4 এ চলে আসলো, ঠিক আছে। সো এটার নাম হয়ে যাবে পার ক্লোরেট আয়ন। সো আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারতেছি যে অক্সিজেন সংশ্লিষ্ট মৌলের জারণ মান অথবা কেন্দ্রীয় মৌলের জারণ মান যদি তুমি বের করতে পারো, 4টা ক্যাটাগরিতে পড়বে। আফটার দ্যাট তুমি ক্যাটাগরি ধরে ধরে নামকরণটা করতে পারবা। খেয়াল রাখতে হবে কখন আইট বলবা, কখন এট বলবা, কখন আবার এট বলবা। একটা জিনিস কি খেয়াল করছো কিনা জানি না, যখন জারণ মান কম থাকে তখন হাইপো থাকে, যখন জারণ মান বেশি থাকে তখন পার আসে। এটা ভালো করে খেয়াল করো। যখন জারণ মান কম থাকে তখন হাইপো থাকে, জারণ মান কম, খেয়াল করো জারণ মান এখানে কম, দেখো হাইপো আছে। জারণ মান এখানে অনেক বেশি, তাহলে এখানে কি আছে, জারণ মান এখানে অনেক বেশি, তাহলে এখানে কি আছে ভাইয়া, জারণ মান এইখানে অনেক বেশি, এটা দিই, জারণ মান এখানে অনেক বেশি, তাহলে এখানে কি আছে, পার আছে। খেয়াল করে দেখো এখানে পার শব্দটা আছে। সো জারণ মান যত বাড়বে হাইপো থেকে পার, এটা কিন্তু ট্রানজিশন হইতে হবে। জারণ মান যত বাড়তে থাকবে তত পারের দিকে যাইতে থাকবে, মানে পার এই নামটা আসতে থাকবে, এটা একটু মনে রাখো। এবার দেখো হচ্ছে আমরা একটু দ্বিমৌল যৌগ যেগুলো আছে এগুলো নামকরণ করি। খুবই সহজ হিসাব, খুবই সহজ, খুবই। দ্বিমৌল যৌগ মানে দুইটা মানে মৌল থাকবে, দ্যাটস ইট। ধরো এখানে যদি দ্বিমৌল যৌগ বলতে আমরা কি বুঝাইতেছি ভাই, দুইটা মৌল মিলে যৌগটা হবে, সেখানে সংখ্যা দুইটা হবে ব্যাপারটা কিন্তু এমন না। দ্বিমৌল যৌগ মানে দুইটা মৌল মিলে যৌগটা হবে। ধরো আমি এরকম নিলাম ক্যালসিয়াম আর এখানে নিলাম নাইট্রোজেন, তো চেঞ্জ করে যদি নাইট্রোজেনের যোজনী কত 3, তাহলে এই পাশে চলে আসবে ক্যালসিয়ামের কাছে, ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে এখানে চলে যাবে ক্যালসিয়াম, এই যে যৌগ হয়ে গেছে। তাহলে এইবার এই যৌগের নামটা কি হবে, দুইটা মৌল মিলে একটা যৌগ বানাইলাম, তাহলে তড়িৎ ধনাত্মক মৌলের নাম, তাহলে ফার্স্টে কি লিখতে হবে, তড়িৎ ধনাত্মক মৌলের নাম। তাহলে এই তড়িৎ ধনাত্মক মৌলের নাম কি, তড়িৎ ধনাত্মক মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম, তড়িৎ ধনাত্মক মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌলের শব্দমূল, ভালো করে খেয়াল করতে হবে, এখানে কিন্তু শুধু শব্দমূল নেওয়া হয়েছে। তাহলে নাইট্রোজেনের শব্দমূল, তাহলে সাথে কি হবে, আইড, তাহলে এটা হবে ক্যালসিয়াম নাইট্রাইট, ক্যালসিয়াম
নাইট্রাইট। সো হয়ে গেছে। এবার ধরো আমি তোমারে বললাম সোডিয়াম, এখানে দিলাম আর এখানে দিলাম ক্লোরিন। সোডিয়ামের যোজনী 1 এই পাশে চলে আসবে, লিখতে হয় না। ক্লোরিনের যোজনী সোডিয়ামের কাছে চলে আসবে, 1 লিখতে হয় না। তাহলে এটার নাম কি হবে? তাহলে ফার্স্টে লিখতে হবে তড়িৎ ধনাত্মক মৌল। তড়িৎ ধনাত্মক মৌল সোডিয়াম, সোডিয়াম। সারা জীবন যে পড়ছো যেটা সোডিয়াম ক্লোরাইড। কেন ভাইয়া? এই যে দেখো নিয়ম, অ্যাকর্ডিং টু দিস রুলস তুমি এইভাবেই নামকরণ করছো। সো ধরো আমি তোমাকে যদি এটা দিই AlCl3, আমি এটা লিখতেছি না, এটা তোমাদের হোমওয়ার্কে রেখে দিলাম। এটার নাম কি হবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যাই বলো সমস্যা নাই। মানে মাঝে মাঝে সংখ্যা বলে দেয়, অনেক সময় মাঝে মাঝে সংখ্যা বলে না অনেকে। সো এখানে সংখ্যা বলা না বলাতে খুব বেশি কিছু হচ্ছে না। তুমি ট্রাইক্লোরাইড বলতে পারো, শুধু ক্লোরাইড বলতে পারো, সমস্যা নাই। এবার দেখো হাইড্রোজেন বিশিষ্ট দ্বিমৌল যৌগ নামকরণের ক্ষেত্রে বর্তমান হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস হাইড্রাইড। হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু প্লাস কি? হাইড্রাইড। তাহলে ধরো আমি তোমাকে এটা দিলাম ক্যালসিয়াম আর এখানে দিলাম হাইড্রোজেন, যোজনী চেঞ্জ করলাম। ক্যালসিয়ামের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1। হাইড্রোজেনের যোজনী চলে আসবে ক্যালসিয়ামের কাছে, 1 লিখতে হয় না তাই লিখি নাই। আর ক্যালসিয়ামের যোজনী চলে যাবে হাইড্রোজেনের কাছে, দেখো 2 লিখছি। তাহলে এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হচ্ছে হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু। তাহলে হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু কি? ক্যালসিয়াম। হাইড্রোজেন ভিন্ন অন্য মৌলের পরমাণু কি? ক্যালসিয়াম। তারপর লাস্টে কি দিব? ক্যালসিয়ামের পরে লাস্টে কি দিব? হাইড্রাইড। লাস্টে কি দিব? হাইড্রাইড। ঠিক আছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। তোমাকে যদি বলা হয় এইখানে সোডিয়াম, এটার নাম কি হবে? সোডিয়ামের সাথে হাইড্রোজেন, সোডিয়ামের যোজনী 1 চলে যাবে হাইড্রোজেনের কাছে, 1 যোজনী দিতে হয় না। সেমভাবে হাইড্রোজেনের যোজনী 1 চলে আসবে সোডিয়ামের কাছে, যোজনী 1 দিতে হয় না। তাই এটার নাম কি হবে? এটার নাম হবে সোডিয়াম হাইড্রাইড। নাম কি হবে ভাই? সোডিয়াম হাইড্রাইড। সো তুমি দেখো খুব সহজেই কিন্তু এগুলোর নামকরণ করতে পারতেছো। এবার দেখো বেশ কিছু দ্বিমৌল যৌগ দ্রবণে অ্যাসিডের ন্যায় আচরণ করে, তাদের নামকরণের ক্ষেত্রে হাইড্রো প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস ইক অথবা হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস আইড যুক্ত করে নামকরণ করা হয়। ভাই একটু এক্সাম্পল দিই তাহলে বুঝবা। যেরকম ধরো আমি তোমাকে যদি বলি দ্বিমৌল যৌগ মানে দুইটা মৌল থাকবে, আবার অ্যাসিডের ন্যায় আচরণ করবে। একটু খেয়াল করো, দ্বিমৌল মানে দুইটা মৌল থাকবে, অ্যাসিডের ন্যায় আচরণ করে, অ্যাসিডের ন্যায় আচরণ করে তাদের নামকরণের ক্ষেত্রে। তাহলে এইখানে ধরো আমি তোমাকে বললাম এইটা দেখো দ্বিমৌল যৌগ, হ্যাঁ ভাইয়া দ্বিমৌল যৌগ। এটা কি অ্যাসিডের ন্যায় আচরণ করে? হ্যাঁ ভাই অ্যাসিডের ন্যায় আচরণ করে। তাহলে নামকরণের ক্ষেত্রে নিয়ম কি? এই যে দেখো নিয়ম হয়ে গেছে, তুমি এটা অলরেডি জানো। এটা কি বলো? কি বলো? কি বলো? কি বলো? হাইড্রোজেন ফ্লোরাইড অথবা কি বলো? হাইড্রোফ্লোরিক। মনে করে দেখো হাইড্রোক্লোরিক, এসিএল দিয়ে ভালো বুঝবা। এসিএল দেখো, এসিএল দিয়ে ভালো বুঝবা, এসিএল দিয়ে দুইটা নাম ভালো বুঝবা। একটা নাম কি বলো? ফার্স্টে কি বলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বলো না? দেখো আমি নামটা তোমাদের নিয়মের সাথে রিলেট করাই দিই, তাহলে ইজি হবে। একটা বলো হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, আনডাউটেডলি এটা তো আমরা জানি, হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ এটাই তো বলো। হ্যাঁ ভাই এটাই বলি। দেখো আমি এখানে কিভাবে লিখছেন ভাইয়া? এটা আমি সেকেন্ড রুলসটা ফলো করছি, এই যে এটা ফলো করছি, হাইড্রোজেন প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস আইড, এটা ফলো করে ফেলছি, এটা ফলো করে ফেলছি, এটা ফলো করে আমি এই নামটা লিখছি। ঠিক আছে? এই যেটা লিখছি, ঠিক আছে? ওকে ভাই ঠিক আছে। এবার পরে উপরের নিয়মটা কি? হাইড্রো প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস ইক, হাইড্রো প্লাস অন্তর্ভুক্ত মৌল প্লাস কি ভাই? ইক। তাহলে সেই ক্ষেত্রে নামটা কি হবে? তুমি কিন্তু জানো এটা কি বলো? হাইড্রো তারপর হচ্ছে অন্তর্ভুক্ত মৌল, তারপর হচ্ছে ক্লোরিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভাইয়া এই সেকেন্ড নামটা কোন নিয়ম দিয়ে লিখছেন? এই যে এই নিয়ম দিয়ে লিখছেন ভাইয়া, এই যে নিয়ম দিয়ে লিখছি। তাহলে আশা করি মাঝে যেটা আছে এটা তোমরা আশা করি বুঝে গেছো। এটার নাম কি দিবা? হাইড্রোফ্লোরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন ফ্লোরাইড, হোয়াট এভার ইউসে তুমি দুইটার যে কোনো একটা বলতে পারবা, দুইটাই সঠিক। এবার দেখো আবার কিছু কিছু দ্বিমৌল যৌগ আছে যাদের নামকরণ সাধারণ বা প্রচলিত নিয়ম অনুসারেই করা হয়। সো ধরো আমি তোমাকে যদি বলি NH3, হ্যাঁ NH3, তারপর তোমাকে দিলাম ধরো PH3, হ্যাঁ PH3, তারপর ধরো তোমাকে দিলাম ASH3, হ্যাঁ এগুলোর নাম কি হবে? সো আমরা এই ক্ষেত্রে প্রচলিত নিয়ম ফলো করি। সো NH3 এটার নাম কি ভাইয়া? অ্যামোনিয়া। PH3 এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফিন। তারপর এই ASH3 এটার নাম কি? এটার নাম কি বলো তো একটু? ASH3 এটার নাম কি? এটার নাম হচ্ছে আরসিন। এটার নাম হচ্ছে ভাইয়া আরসিন। তারপর ধরো আমি যদি এখানে লিখি H2N, আবার লিখলাম NH2, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে হাইড্রাজিন। নাম কি? একটু আনকমন, এটার নাম হচ্ছে হাইড্রাজিন।
হাইড্রাজিন, হাইড্রাজিন এই হচ্ছে তোমার কিছু প্রচলিত নিয়ম অনুযায়ী নামকরণ। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো যে যদি দ্বিমৌল যৌগ হয় কিছু কিছু জায়গায় আমার কি করতে হয়, কিছু প্রচলিত নিয়ম মেনটেন করতে হয়। প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা এখানে নামকরণ করে ফেললাম। এইবার একটু ঠান্ডা মাথায় ডিল করতে হবে। অক্সি অ্যাসিড সমূহ মনে রাখবা। অক্সি অ্যাসিড কারা ভাই? তোমার ফার্স্টই কথা হচ্ছে অক্সি অ্যাসিড কারা। অক্সি অ্যাসিড হচ্ছে, মনে রাখবা এখানে ভাইয়া হাইড্রোজেন মাস্ট একটা থাকবে, আর যেহেতু অক্সি অ্যাসিড তাহলে অক্সিজেন থাকবে, আরেকটা ভিন্ন কেউ একজন থাকবে, মানে তিনজন মানুষ থাকবে। মনে রাখবা অক্সি অ্যাসিডে কয়জন থাকবে? তিনজন। এই ভিন্ন যে মানুষটা থাকে, এই ভিন্ন মানুষটাই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। মনে রাখবা ভালো করে এগুলা। ভিন্ন যে মানুষটা থাকে এটাই হচ্ছে ওই অক্সি অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটম। ভিন্ন মানুষটাই কি তা সেন্ট্রাল অ্যাটম কার ভাই? ওই অক্সি অ্যাসিডের। কার? ওই অক্সি অ্যাসিডের। তাহলে অক্সি অ্যাসিডে কে কে থাকবে? হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, আর একটা অন্য পরমাণু থাকবে যেটা বেসিক্যালি হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সো অক্সি অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি তৃতীয় অধাতব মৌল। এই সেন্ট্রাল অ্যাটমটা কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেন ব্যতীত তৃতীয় অধাতব মৌল। তাহলে এখানে এটাকে অনেক সময় এভাবেও বলা হয় হাইড্রোজেন অধাতু, অক্সিজেন অধাতু, আরও একটা অধাতব মৌল থাকবে যেটা আমার কেন্দ্রীয় পরমাণু হবে, এবং এটাই হচ্ছে তৃতীয় অধাতব মৌল, যেই মৌলটা হচ্ছে আলাদাভাবে আসছে, আলাদা হাইড্রোজেন অক্সিজেন ব্যতীত তৃতীয় অধাতব মৌল যেটা, সেটা হচ্ছে আমার এইখানে বেসিক্যালি হচ্ছে তৃতীয় অধাতব মৌল, এটাই কেন্দ্রীয় পরমাণু। সো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে ভাইয়া ওই আগের মতোই ভাইয়া, আমরা যেটা টেবিল পড়ছিলাম, তৃতীয় অধাতব মৌলের জারণ মান হইতে পারে +1, হইতে পারে +3 অথবা +4, হইতে পারে হচ্ছে +5 অথবা +6, হইতে পারে হচ্ছে +5 অথবা +6। ওই যে আমরা টেবিল পড়ছিলাম যে, আর এটা কি হইতে পারে +7। সো চারটা ক্যাটাগরি হইতে পারে। কয়টা ক্যাটাগরি ভাই? তৃতীয় অধাতব মৌলের জারণ মান +1 হইতে পারে, তৃতীয় অধাতব মৌলের জারণ মান +3 বা +4 হইতে পারে, তৃতীয় অধাতব মৌলের জারণ মান +5 বা +6 হইতে পারে, তৃতীয় অধাতব মৌলের জারণ মান +7 হইতে পারে। সো কয়টা ক্যাটাগরি চলে আসছে ভাই? চারটা ক্যাটাগরি। সো এইটা হচ্ছে তোমার কেস 1। সো এটা কি ভাইয়া? কেস 1। সো এই ক্ষেত্রে তৃতীয় অধাতব মৌলের জারণ মান কত হবে ভাইয়া? তুমি যদি চিন্তা করো +1 হবে। নামকরণের ক্ষেত্রে কি মনে আছে? বলছিলাম জারণ মান যত কম হয় তত কি হয়? তত আমার হাইপোর দিকে থাকে, আর যত বাড়তে থাকে তত পার যায়, হাইপোর দিকে থাকে। ঠিক আছে? ওকে। সো এইবার আমি যদি এইখানে লিখি HClO, এবার তুমি এটা খেয়াল করো, এই যৌগটার আমি যদি নামকরণ করি, এটা যেটা অক্সি অ্যাসিড, এটা কি বোঝাই যাচ্ছে? হ্যাঁ ভাই, এটা অক্সি অ্যাসিড বোঝা যাচ্ছে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তৃতীয় অধাতব মৌল আছে, হাইড্রোজেন, অক্সিজেন, তৃতীয় অধাতব মৌল। তাহলে এটা আনডাউটেডলি একটা অক্সি অ্যাসিড, আনডাউটেডলি। এখন এদের নামকরণ করতে হবে। সো বিফোর দ্যাট আমাকে সেন্ট্রাল অ্যাটমটা বের করতে হবে। সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে ক্লোরিন। সেন্ট্রাল অ্যাটমকে এখানে ভাই ক্লোরিন, সেন্ট্রাল অ্যাটমকে ভাই ক্লোরিন। ওকে, ক্লোরিন পাইলাম। এটার জারণ মান কত হবে? তুমি একটু খেয়াল করো ভাইয়া। এইখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, আর তাহলে ক্লোরিনের জারণ মান স্বাভাবিকভাবেই এটারও জারণ মান কি হবে? +1ই হবে। এটারও জারণ মান কি হবে? +1ই হবে, +1। তাহলে তুমি দেখো তোমার প্রথম শর্তে কিন্তু মিলে গেছে, এটা একটা অক্সি অ্যাসিড এবং তৃতীয় অধাতব মৌলের জারণ মান +1। তাহলে তাদের নামকরণের ক্ষেত্রে নিয়ম কি? হাইপো, তৃতীয় মৌল অ্যাসিড। তাহলে যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হাইপো। ফার্স্টে দিব হাইপো, তৃতীয় মৌল হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরাস, হাইপোক্লোরাস অ্যাসিড। এই যে ভাই দেখো হয়ে গেছে। নামকরণ ডান। কঠিন লাগলো না ভাইয়া? কঠিন কিছুই না। আচ্ছা, এইবার দেখো, এবার পরেরটাতে কি বলা হয়েছে? তৃতীয় অধাতব মৌলের জারণ মান কি? +3 অথবা +4। তাহলে সেক্ষেত্রে আরেকটা নিয়ম আসবে। তাহলে সেক্ষেত্রে আমি যদি একটা যৌগ লিখি, ধরো HClO2, এটা দিয়ে বেশি ইজি। ওকে, তো এবার তুমি যদি জারণ মান বের করো, অক্সিজেনের জারণ মান হচ্ছে -4, কারণ দুইটা অক্সিজেন আছে, তাহলে 2 × 4, অক্সিজেনের তো -2, তাহলে 2 × 4 -4, হাইড্রোজেন হচ্ছে +1, তাহলে ক্লোরিনের কত হবে? +3। দেখো নিয়ম মিলে গেছে, +3 অথবা +4, নিয়ম মিলে গেছে। হ্যাঁ ভাই, নিয়ম মিলে গেছে। নিয়ম কি? তৃতীয় মৌল প্লাস অ্যাসিড। তাহলে এখানে কি হবে? ক্লোরাস অ্যাসিড। কি হবে ভাইয়া? ক্লোরাস অ্যাসিড। নামটা কি হবে? ক্লোরাস অ্যাসিড। হয়ে গেছে ভাই? হ্যাঁ ভাই, হয়ে গেছে। দেখো নাম হয়ে গেছে, ইজি, একদম ইজি। এবার পরটা কি হবে? তৃতীয় মৌলের জারণ মান কি হবে? এবার +5 অথবা +6 হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে ধরো +5 অথবা +6, ধরো আমি এখানে দিলাম HCl
HClO3, হ্যাঁ, HClO3, আমি এখানে দিলাম হচ্ছে HClO3। তাহলে এবার তুমি একটু যদি জারণ মান বলো বের করো, দেখো তো ভাইয়া অক্সিজেনের জারণ মান -6, হাইড্রোজেনের জারণ মান +1, তাহলে এইখানে ক্লোরিনের জারণ মান কত ভাইয়া +5, মিলছে মিলছে, হ্যাঁ ভাইয়া মিলে গেছে। তাহলে নিয়ম কি, তৃতীয় মৌল প্লাস ইক অ্যাসিড, তৃতীয় মৌল প্লাস ইক অ্যাসিড, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড। তোমরা আশা করি ধরতে পারতেছো আমি কখন আজ বলি কখন ইক বলি, ওই যে হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, সো এটা খুবই 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 ইম্পর্টেন্ট ঠান্ডা মাথায়। পরেরটার ক্ষেত্রে এক্সাম্পলটা এখানে দেয়াই আছে, তুমি যদি ঠান্ডা মাথায় তাকাও তাহলে বুঝে যাবা, যার মান যদি +7 হয় তাদের ক্ষেত্রে পার প্লাস তৃতীয় মৌল প্লাস ইক অ্যাসিড, এই ক্ষেত্রে নামটা হচ্ছে পার প্লাস তৃতীয় মৌল প্লাস ইক অ্যাসিড। নিয়মের এক্সাম্পল হচ্ছে HClO4। তুমি যদি এইখানে এদের জারণ মানটা বের করো, এখানে দেখবা অক্সিজেনের জারণ মান আসবে -8, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তাহলে স্বাভাবিকভাবেই ক্লোরিনের জারণ মান আসবে কত +7। দেখো ভাইয়া মিলে গেছে +7, তাহলে যৌগের নাম হবে পার ক্লোরিক অ্যাসিড। ফাইনালি আমার এখানে একটা ছোট্ট সামারি আছে, তুমি খেয়াল করছো কিনা জানি না, এই সামারিটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সামারিটাও কিন্তু কি বেশ ইম্পর্টেন্ট। এই যে ভাইয়া দেখো নামটা একটু দেখো, হাইপো হলে +1, আজ বা ইক হইলে +3, ইক শুধু মানে আজ হলে +3 বা +4, ইক হলে +5 বা +6, +7 হলে পার। সো এইটা এই যে এইখানে যেটা, এটা হচ্ছে তোমার সামারি, এতক্ষণ যা পড়তেছিলাম আমরা সবগুলার সামারি এইখানে দেওয়া আছে। মানে যখন তুমি অক্সিজেনের ক্ষেত্রে থাকবা, যদি তৃতীয় ধাতব মৌলের জারণ মান +1 হয় তাহলে হাইপো দিয়ে শুরু হবে, যদি +3 অথবা +4 হয় তাহলে আস হবে, যদি +5 বা +6 হয় ইক হবে, আর +7 হয়ে গেলে পার হবে। দ্যাটস ইট। এটাই এখানে দেওয়া আছে এক্সাম্পল আকারে, তুমি একটু খেয়াল করতে পারো, নামগুলোও চাইলে লিখতে পারি, তুমি নামগুলো অলরেডি জানো। এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড, আর এটা হচ্ছে পার ক্লোরিক অ্যাসিড। নামগুলো লিখে দিই, আমরা অলরেডি লিখছি যদিও এটা, বাট তাও এখানে লিখে দিই হাইপো ক্লোরাস অ্যাসিড। তারপরেরটা এখানে নাম কি হবে, এটার নাম কি হবে, এটা হবে জাস্ট ক্লোরাস অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড। এটার নাম কি হবে, এটার নাম হবে ক্লোরিক অ্যাসিড, এটার নাম কি হবে ক্লোরিক অ্যাসিড। আর ওটার নাম কি হবে, ওটার নাম হবে পার ক্লোরিক অ্যাসিড, পার ক্লোরিক অ্যাসিড। পুরো জিনিসটা আশা করি সবার এখন সামারি হয়ে গেছে, যে ভাই কখন তুমি আজ বলবা, কখন ইক বলবা, কখন হাইপো বলবা, পুরো জিনিসটা আশা করি সবার ক্লিয়ার, এইবার লাস্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে এই জিনিসটা বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সাইডের সাথে পানির সংযোগে অ্যাসিড উৎপন্ন হলে পানির পরিমাণের উপর ভিত্তি করে নামের আগে অর্থ, পাইরো, মেটা সংযোগ করা হয়। জিনিসটা কি ভাইয়া, এখানে খেয়াল করবা, অক্সাইডের সাথে যদি পানির সংযোগে অ্যাসিড উৎপন্ন হয় তাইলেই কেবল, অন্য ক্ষেত্রে না। সো এখানে নিয়মটা হচ্ছে, যদি এক অণু পানি যুক্ত হয় তাহলে নাম হচ্ছে মেটা, যদি 2 অণু পানি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে নাম হচ্ছে পাইরো, আর 3 অণু পানি যুক্ত হলে সেক্ষেত্রে নাম হচ্ছে অর্থ। ঠিক আছে, সো আমি একটু এক্সাম্পলটা দিই, তাহলে তোমরা একটু বুঝবা, ভালোভাবে বুঝবা। ধরো আমি এইখানে একটা বিক্রিয়া লিখি, তাহলে বুঝবা ভালোভাবে। ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম P2O5, ভাই এটা কি একটা অক্সাইড? হ্যাঁ ভাই এটা একটা অক্সাইড, এটা কি একটা অক্সাইড। এবার এটার সাথে আমি যদি 3 অণু পানি যুক্ত করি, তাহলে ধরো 3H2O, এটা যদি যুক্ত করি, ঠিক আছে, এখন এখানে কি তৈরি হবে, 3 অণু পানি বিক্রিয়া করতেছে, তাহলে 3 অণু, এই যে 3 অণু পানির বিক্রিয়া করতেছে, তাহলে এখানে একটা অ্যাসিড তৈরি হবে, কারণ অক্সাইডের সাথে পানির বিক্রিয়া অ্যাসিড তৈরি হচ্ছে, এখানে বলেই দিছে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে, 6টা, তাহলে হাইড্রোজেন 6টা, আমি যদি ফার্স্ট এটা লিখি H3PO4, হাইড্রোজেন আছে 6টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ফসফরাস আছে 2টা মিলছে, অক্সিজেন আছে হচ্ছে 8টা মিলছে। এই যে দেখো ভাইয়া হয়ে গেছে। এখন তুমি আমার ঠান্ডা মাথায় বলো এই যৌগটার নাম কি, লেখো। তুমি বলবো ভাইয়া এটার আমরা বলি হচ্ছে অর্থো ফসফরিক অ্যাসিড, মানে নর্মালি আমরা বলতাম ফসফরিক অ্যাসিড, বাট এখন এটার নাম কি বলবো, এটারে বলবো অর্থো ফসফরিক অ্যাসিড। কেন ভাইয়া অর্থ বলবেন, কেন অর্থ বলবেন আপনি, কেন অর্থ বলবেন, কারণ আপনি এখানে 3 অণু পানি যুক্ত করছেন। কয় অণু পানি যুক্ত করছেন, 3 অণু পানি যুক্ত করছেন, তার নাম কি হয়ে যাবে, অর্থো ফসফরিক অ্যাসিড হবে। আচ্ছা, এবার ধরো আমি একইভাবে P2O5, এটার সাথে আমি 2H2O, মানে 2 মোল পানির বিক্রিয়া করাইছি, তাহলে এবার কি হবে, তাহলে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, ফসফরাস আছে 2টা, অক্সিজেন আছে কয়টা, 7টা, তাহলে এখানে কি লিখবো, H4P2O7, তাহলে এখানে P2O5 এর সাথে অক্সাইডের সাথে পানির বিক্রিয়া অ্যাসিড তৈরি হয়েছে, কয় মোল পানি বিক্রিয়া করছে, 2 মোল, তাহলে এই ক্ষেত্রে নাম কি হবে, এটার নাম হবে পাইরো ফসফরিক অ্যাসিড।
পাইরোফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, তাহলে এটার নাম হবে পাইরোফসফরিক অ্যাসিড। নামগুলো আমি সাইডে পরে লিখে দেবো, সমস্যা নেই, খালি অ্যারো সাইনগুলো বের করতেছি। এবার যদি 1 মোল পানি বিক্রিয়া করতো, ধরো P2O5 প্লাস H2O, ভাই এখানে কয় মোল পানি বিক্রিয়া করছে? 1 মোল। অক্সাইডের সাথে 1 মোল পানির বিক্রিয়া করে কি তৈরি হয়েছে? এখানে অ্যাসিড তৈরি হবে। তাহলে এখানে কি হবে? 2HPO3, এই যে হয়েছে ভাই 2HPO3, হাইড্রোজেন 2টা, ফসফরাস 2টা, অক্সিজেন হচ্ছে 5 আর 1 6, 3 2 6 মিলছে। তাহলে এই ক্ষেত্রে নাম কি হবে? এটার নাম কি হবে? মেটাফসফরিক অ্যাসিড। নাম কি হবে ভাই? মেটাফসফরিক অ্যাসিড। তাহলে এখানে মেটা তো থাকবে, সেই সাথে নাম কি হবে? মেটাফসফরিক, উদাহরণের সাথে মিলাইয়া লিখে ফেলছে আর কি, মেটাফসফরিক অ্যাসিড। তারপরটা কি হবে? পাইরোফসফরিক অ্যাসিড। এরপরটা কি হবে? অর্থোফসফরিক অ্যাসিড। তাহলে মেটাফসফরিক অ্যাসিড, এটার সংকেত কি ভাইয়া? মেটাফসফরিক অ্যাসিড এটার সংকেত কি? HPO3, HPO3। পাইরোফসফরিক অ্যাসিড, এটার সংকেত কি? H4P2O7। আর অর্থোফসফরিক অ্যাসিড, এটার নাম কি? H3PO4। সো এই হচ্ছে তোমার মোটামুটিভাবে সংকেত। সো পানির অণু যুক্ত হওয়ার সাথে সাথে কানেক্ট করে করে তুমি চাইলে অক্সাইডের সাথে পানির অণু যুক্ত হয়েছে কয় মোল, এটা দেখে দেখে তুমি এইখানে এইভাবে নামকরণটা করতে পারো। এটা কিন্তু প্রচলিত নিয়মের মতোই আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে অজৈব যৌগের নামকরণ। দ্যাটস ইট। সো আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।